এই মুহূর্তে আমাদের সঙ্গে পেয়ে গেছি বিশিষ্ট আইনজীবী বিশ্বজিৎ দেববাবুকে। বিশ্বজিৎবাবু, আপনাকে প্রথমে স্বাগত জানাই আমাদের চ্যানেলে। প্রথমেই যেটা আজকের রাজ্য রাজনীতি, দিল্লির একটাই বক্তব্য, একটাই টপিক, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে আইনজীবী হিসাবে সুপ্রিম কোর্টের সওয়াল করলেন। কিভাবে দেখছেন ব্যাপারটাকে? প্রথম কথা বলি, উনি তো আইনজীবী। উনি আইন পাস করেছেন, ওনার এনরোলমেন্ট আছে উইথ বার কাউন্সিল অফ ওয়েস্ট বেঙ্গল, কিন্তু উনি মুখ্যমন্ত্রী যেহেতু হয়েছেন এই জন্য উনি প্র্যাকটিস করতে পারেন না। কিন্তু আজকে যেটা উনি করেছেন সেটা উনি ইন পার্সন অ্যাপিয়ার করেছেন। ভারতবর্ষের একজন নাগরিক হিসাবে উনি ইন পার্সন অ্যাপিয়ার করেছেন, তো সেটা উনি পারেন। কিন্তু যেটা দেখছি আমি, আপনি যেটা বললেন আমি কিভাবে দেখছি, দেখুন, ভারতবর্ষে আজ পর্যন্ত কোনো বিরোধী নেতা নেত্রী স্বাধীনতার পর আজ পর্যন্ত মানুষের জন্য লড়াইকে এই পর্যায়ে নিয়ে যেতে পারেনি। হয় তাদের সাহসের অভাব, অথবা সেই ডিটারমিনেশনের অভাব। সেই জিনিসটা কিন্তু আজকে মুখ্যমন্ত্রী হিসাবে উনি প্রমাণ করে দিলেন যে মানুষের জন্য লড়াইটাকে উনি কত দূর নিয়ে যেতে পারেন, এবং তার জন্য উনি কাউকেই ভয় পান না। সে নির্বাচন কমিশন হোক বা সুপ্রিম কোর্টের দরজায় গিয়ে মানুষের জন্য বলা হোক, উনি সব কিছু করতে প্রস্তুত। সেটা কিন্তু উনি আজকে প্রমাণ করে দিলেন যে বিরোধী নেত্রী হিসাবে আজকে উনি কি করতে পারেন। ভারতবর্ষের কোনো মুখ্যমন্ত্রী বলুন বা নেতা বলুন, নেত্রী বলুন, স্বাধীনতার পর থেকে ইতিহাসে নেই, আমার মনে হয় স্বাধীনতার আগেও নেই, যে এইভাবে সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে মানুষের জন্য সওয়াল করেছেন। একজন মুখ্যমন্ত্রী এইভাবে সওয়াল করছেন সুপ্রিম কোর্টে গিয়ে, এটা একটা দৃষ্টান্ত হয়ে থাকলো না? কি বলবেন? দেখুন, দৃষ্টান্ত তো নিশ্চয়ই। আজকে ওই যে আমি একটা কথা বললাম যে আজ পর্যন্ত এই জিনিস হয়নি। ইতিহাসে ওনার নাম স্বর্ণাক্ষরে লেখা থাকবে। ইতিহাস কোনোদিন ওনাকে ভুলবে না, মানুষ ওনাকে কোনোদিন ভুলবে না। আজকে লড়াইটা উনি রাস্তায় নেমে যেদিন করতে পারেন, উনি প্রমাণ করে দিলেন যে উনি কোর্টের মধ্যেও মানুষের জন্য সেভাবে লড়াই করতে পারেন। উনি যেমনি বিরোধী নেত্রী হিসাবে চূড়ান্তভাবে সফল, মুখ্যমন্ত্রী হিসাবে আরো বেশি সফল, আজকে প্রমাণ করে দিলেন যে আইনজীবী রূপেও মানুষের হয়ে আইনের লড়াইটাও তিনি সফলতার সাথে লড়াই করতে পেরেছেন। এটা আজকে উনি প্রমাণ করে দিলেন। আচ্ছা, এই যে আপনি একজন আইনজীবী হিসাবে সোমবার ফের শুনানি ডাকা হয়েছে, তো এই বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন? কোন দিকে যাচ্ছে? ব্যাকফুটে কিছুটা কি বিরোধী যারা বিষয় করেছে, কি বলবেন? দেখুন, ব্যাকফুট কি ফুট আমি বলতে পারবো না, তবে এটা ঘটনা যে যেই নজিরবিহীন ভাবে এসআইআর এর জন্য নজিরবিহীন ভাবে মানুষকে হয়রানি করা হচ্ছে এসআইআর নামে, এটা কিন্তু আমার বিশ্বাস আজকে মুখ্যমন্ত্রীর সওয়ালের পর সুপ্রিম কোর্ট নিশ্চয়ই ইন্টারভিন করবে। আচ্ছা, একজন প্রশাসনিক প্রধান মুখ্যমন্ত্রী নিজে যখন এই সওয়ালটা করলেন, আইনের ক্ষেত্রে এই বিষয়টা আরো একটু বেশি গুরুত্ব দেওয়া যায় না? মানে কিভাবে দেখছেন? আইনের চোখে সবাই এক, এবং সেটা উনি নিজেও বলেছেন যে একজন নাগরিক হিসাবে আমি সহনাগরিকদের জন্য আমি সওয়াল করতে যাচ্ছি। আমি মুখ্যমন্ত্রী হিসাবে যাচ্ছি না, মুখ্যমন্ত্রী হিসাবে উনি পারেন না, কিন্তু একজন নাগরিক হিসাবে উনি পিটিশনটা ফাইল করেছেন, এবং পিটিশনার ইন পার্সন হিসাবে উনি অ্যাপিয়ার করেছেন, যেটা সবসময় উনি পারেন। এটা সবাই পারেন, কিন্তু এই ধরনের সাহস আজ পর্যন্ত দেশের কোনো নেতা নেত্রী দেখাতে পারেননি। এটা প্রমাণ করে দিচ্ছে যে আগামী দিনে ভারতবর্ষকে নেতৃত্ব দেওয়ার মতো সুযোগ্য ব্যক্তি একমাত্র উনি। একদমই। আরেকটা যে বিষয়, একদম শেষে চলে এসেছি, এসআইআর প্রক্রিয়া চলছে, নির্বাচন কমিশন যে এসআইআর প্রক্রিয়া শুরু করেছে, সেক্ষেত্রে এই যে প্রক্রিয়া খুব তাড়াহুড়ো হয়ে যাচ্ছে না? আপনি একজন সাধারণ মানুষ হিসেবে এই জিনিসটা কিভাবে দেখছেন? এসআইআর প্রক্রিয়া খুব তাড়াহুড়ো। যদি দেখুন, এসআইআরটা কিন্তু সংবিধানের স্বীকৃতি, এটা ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া করতেই পারে, এবং এটা আইনসম্মত। কিন্তু আমার বক্তব্যটা হচ্ছে, যদি এসআইআর করতেই হতো
2 বছর আগে কেন আরম্ভ করলো না? ভোটের আগেই কেন? ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া knows very well that the election is scheduled to be held in Bengal in 2026. তো why such a hurry? এত তাড়াহুড়ো কিসের? এটা তো 2 বছর আগে আরম্ভ করলে সুষ্ঠুভাবে করতে পারতো। এতগুলো লোকের মৃত্যু হতো না, এতগুলো যারা নির্বাচন কর্মী যারা কাজ করছেন তাদের মৃত্যু হতো না, মানুষ যারা লাইনে দাঁড়িয়ে দাঁড়িয়ে হয়রান হয়েছেন, অ্যাম্বুলেন্সে করে নিয়ে গেছে মানুষকে স্ট্রেচারে করে নিয়ে গেছে, মানুষ ধুকতে ধুকতে গেছে, আজকে তাদের এত হয়রানি হতো না। আজকে তো এই জিনিসটা একটা সুষ্ঠুভাবে করতে পারতো নির্বাচন কমিশন, কিন্তু যেহেতু সেটা সুষ্ঠুভাবে করেনি, এই জন্যই কিন্তু আজকে নির্বাচন কমিশনের বিরুদ্ধে প্রশ্ন উঠছে যে কেন তাড়াহুড়ো, কিসের তাড়াহুড়ো, কিসের এত তাড়া, কার স্বার্থে তারা, এই প্রশ্নগুলো উঠছে। এবং যার জন্য সুপ্রিম কোর্ট কিন্তু আজকেও খুব সিম্প্যাথেটিক্যালি মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা শুনেছেন। 5 মিনিটের জায়গায় 15 মিনিট বলতে বলে, এবং নট অনলি দ্যাট, লাঞ্চ রিসেসে ওনার বক্তব্য শোনা হয়েছে। জেনারেলি সুপ্রিম কোর্টে আমরা দেখি 1টার সময় বেঞ্চ উঠে যায়, উঠে আবার 2টোর সময় রিঅ্যাসেম্বল করে, কিন্তু এখানে 1:40 অব্দি মামলা চলেছে, ওনাকে শুনেছেন। আমি যে কোর্টে ছিলাম, আমি ছিলাম আজকে সুপ্রিম কোর্টে, ভার্চুয়ালি ছিলাম কোর্ট নাম্বার 9-এ, সেই কোর্টও কিন্তু 1টার সময় উঠে গেছে, আবার 2টোর সময় বসেছে। এটা নিয়ম যে লাঞ্চ রিসেস 1টা থেকে 2টো, কিন্তু ওনার কথা কিন্তু শুনেছেন বিচারপতিরা, মন দিয়ে শুনেছেন, গুরুত্ব দিয়ে শুনেছেন, এবং সেটা কিন্তু লাঞ্চ রিসেসেও শুনেছেন। আপনারা শুনলেন বিশ্বজিৎ বাবু কি বলল, তার বক্তব্য। এবার অবশ্যই আমাদের নজর থাকবে সোমবারের পরবর্তী যে শুনানি রয়েছে তার দিকে। বিশ্বজিৎ বাবু, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য। এরকম আরো ভিডিওর জন্য অবশ্যই চোখ রাখুন দৃষ্টিভঙ্গির পর্দায়।